উদ্যোক্তা আছে আমি জানি, তারা টাকা নিয়ে বসে আছে, কিন্তু তারা কমপ্লেন করতেছে যেমন তো প্রয়োজনীয় স্টক পাচ্ছি না, আমরা যে কোন জায়গায় আমি ইনভেস্ট করবো কিন্তু আমি স্টক পাচ্ছি না। সেজন্য আমি আমার বড় বড় ব্যবসায়ী শিল্পী বন্ধু ভাইদেরকে অনুরোধ করবো যে আপনারা মেহরবানি করে শুধু ব্যাংকের উপর ডিপেন্ড না করে আপনারা স্টক মার্কেটে আসেন, সেখান থেকে যদি আপনারা টাকা নেন তাহলে আপনাদের এই ইন্টারেস্টও কমে যাবে, প্লাস আপনাদের ফ্যাক্টরিগুলো আপনাদের কোম্পানিগুলো ধীরে ধীরে বাড়বে এবং রেগুলেশন আওতায় আপনারা চলবেন, আপনাদের ম্যানেজমেন্টও ভালো সার্ভিস দিবে। আপনাদের হাতে যদি থাকে তাহলে কিন্তু এই ব্যাংকের সাথে আপনারা বারবার ব্যাংকের সাথে দেন দেবেন করা দরকার নাই। আপনার একটা পজিশন হয়েছে, আপনি এখন স্টক এক্সচেঞ্জ চলে আসেন, এসে এখানে আমি একটু সাবস্ক্রাইব আপনার কাছে এই প্রসঙ্গে যে বড় বড় গ্রুপে যেটা বলা হচ্ছে শুধু ব্যাংকমুখী কেন, বাংলাদেশে তো আমরা শেয়ার বাজার থেকে বা পুঁজি বাজার থেকেও অর্থ কালেকশনের সুযোগ রয়েছে। না, একজন উদ্যোক্তা হিসেবে উনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ব্যাংক থেকে কেন এখন শেয়ার বাজারমুখী নয় কেন। আমার মনে হয় এখন একটা সময় আসছে আমাদের ব্যাংকের সুদ হার ছয় করে মানে আমানত সুদ হার, এখন একটা সময় আসছে যে আমানতকারীরা কোথায় যাবে, মানে যার টাকা আছে, আমি একটু পিছন থেকে বলি, আমানতকারীরা এখন যাবে সঞ্চয়পত্রের সুদ হার যদি কমানো যায় তাহলে আমানতকারী কোথায় যাবেন, সে অধিক মুনাফার আশায় হয়তো সে মাল্টিপারপাস কতগুলো কোম্পানি আছে সেখানে যাবেন, কোঅপারেটিভে চলে যাবেন, তাহলে সেটা বন্ধ করে দিতে হবে। মানে সরকার যেহেতু উদ্যোগ নিয়েছে সুদ হার কমানোর, সরকারের হাতে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, এখন সেই পদক্ষেপগুলো নিতে হবে, সরকারকে উদ্যোগ করে নিতে হবে। আমি একটু বলি, সেক্ষেত্রে মানে সঞ্চয়পত্রের সুদ হার যদি কমানো যায়, ওই যে মাল্টিপারপাসের যদি বন্ধ করে দেওয়া যায়, তখন মানুষ আমানত নিয়ে যাবে হলো শেয়ার বাজারে। তখন উনি যেটা বললেন বড় কোম্পানিগুলো যদি উৎসাহ করা যায় যে শেয়ার বাজার তোমাদের নিরাপদ, এই একদিকে আমানতকারীদের জন্য নিরাপদ, একদিকে উদ্যোক্তাদের জন্য নিরাপদ, সেক্ষেত্রে তার এই ব্যাংকের মতো অধিক হারে সুদ হার দিতে হবে না। সেক্ষেত্রে কিন্তু দেশের অর্থনীতি বড় ধরনের একটা অগ্রগতি আসবে এবং প্রাইভেট সেক্টরে একটা বড় বিস্ফোরণ হবে। মানুষের যে দীর্ঘদিনের যে অভিযোগ শেয়ার বাজার নিয়ে সেই অভিযোগটা কেটে যাবে। এখন যৌদের কথাটা আমি মনে করি এখন আমরা একজন ব্যাংকার যে অর্থনৈতিক সেক্টর নিয়ে কাজ করেন, উনি একজন উদ্যোক্তা, আমাদের মনে হয় এখন সরকারকে সেদিকে নেওয়ার কথা বলা দরকার, যেহেতু সুদ হারের জন্য সরকারের বড় একটা উদ্যোগ এবং সেটা দীর্ঘদিনের ব্যবসায়ীদের দাবি ছিল যে এত সুদ দিয়ে মানে সুদ যদি 10 হয় আর অন্যান্য খরচ মিলে 20-22 পড়ে যায়, সেটা দিয়ে কখনো ব্যবসা করা যায় না। আজকে খেলার জন্য যদি খোঁজা হয় অন্যতম কারণ হলো সুদ হার বেশি। উনি বলে যে আমার পরিমাণ প্রফিট করে তাকে দিতে হয়। দেখা গেল সে উদ্যোক্তা শুরু করলেন, উদ্যোক্তা যন্ত্রপাতি আসে নাই, বিদ্যুৎ সংযোগ পায় নাই, পানির ইয়ে আসে নাই, এদিকে তাকে সুদ গুনতে গুনতে উনি খেলা হয়ে আছে। পরবর্তীতে উনি আবার শুরু করবেন, ব্যাংক বলে না আগে আপনি রেগুলার করেন, না হলে নতুন টাকা দেবে না। এই যে বড় ধরনের একটা কারণ, মানে অন্যতম একটা কারণ, সেই কারণ থেকে বেরিয়ে আসার জন্য সবচেয়ে ভালো মাধ্যম হলো তাকে শেয়ার বাজার নেওয়া। এখন শেয়ার বাজার মুখে হয় না সেই কারণে যে শেয়ার বাজার তো কোনো নিয়ন্ত্রণ কারো নাই, কখনো জুয়ারের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তারপরে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ যারা আছে সেও ভালো কোম্পানি আসতে চাইলে ভালো কোম্পানি আগ্রহী হয় না, সে মানে কোম্পানি আগ্রহী কোনটা, সে ছোট কোম্পানি যাকে তাকে মানে সে লাভবান হবে তাকে দিয়ে দেয়। এখন বড় আজকে দেখেন আমাদের প্রাইভেট সেক্টর এত বড় বড় গ্রুপ শেয়ার বাজার মুখী না, আমাদের যে আজকে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো শেয়ার বাজার মুখী না। আবার শেয়ার বাজারে গত যদি 1 বছর দেখেন কারা আসছে, আপনি খুঁজে খুঁজে দেখবেন সবগুলো কোম্পানিগুলো একটা অভিযোগের একটা জায়গায় আছে যে একটা ছোট কোম্পানি, সে এত টাকা প্রিমিয়াম দেওয়ার কথা না, সে প্রিমিয়াম দিয়ে চলে আসছে, সে তার ব্যালেন্স শিটে দেখে নেয়, ব্যালেন্স শিট কোনো যাচাই বাছাই করে নেয়, অর্থাৎ ভালো উদ্যোক্তা আসছে না, খারাপ উদ্যোক্তা আসছে। আর খারাপ উদ্যোক্তা আসার পরে দেখা যায় ওই যে জুয়ারিরা ওর মধ্যে একটা ঢুকে পড়ে, তারপর দেখা গেল সে সাধারণ মানুষকে টাকা পয়সা নিয়ে সাধারণ যারা বিনিয়োগ করে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন একটা রাইট টাইম যে সরকারের উদ্যোগ নেওয়া, যে সঞ্চয়পত্রের এখানে যেতে হবে, মাল্টিপারপাসে যেতে হবে, দেন শেয়ার বাজার মুখী করতে হবে এবং বড় বড় উদ্যোক্তারা তখন শেয়ার বাজারে আসবেন এবং সেক্ষেত্রে আমার ব্যাংকও রিল্যাক্স হয়ে যাবে। তখন ব্যাংকগুলো বিকল্প পথ খোঁজার মতো আমরা যে অভিযোগ করি আমদানির জন্য যে সাধারণ অন্যান্য জায়গায় যে বিনিয়োগের সুযোগ, মানে 16 কোটি মানুষকে উদ্যোক্তা বানানোর যে উদ্যোগ, শিক্ষিত বেকারদের উদ্যোক্তা বানানোর উদ্যোগ, সে জায়গায় যাওয়া যাবে। আমার মনে হয় খুবই ভালো সময়ের মধ্যে আমরা আছি। 900 গল্প যত নেগেটিভ বলা হোক না কেন, এটা কিন্তু ভালো একটা ফল আসবে। মানুষের আপনার কাছে এই বিষয়ে আসলে যে একটা বিষয় অর্থমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম, উনি বলছেন 9 আগস্ট থেকে কার্যকর হবে। আমরা এর আগে প্রধানমন্ত্রীর নির্দেশনা দেখেছিলাম, কিন্তু আসলে বাস্তবতা ভিন্ন, যে সিঙ্গেল ডিজিটের বাস্তবায়ন কিন্তু আসলে বললেই কি বাস্তবায়ন করে যে আপনি ব্যাংকিং খাতের নেতৃত্ব দিন। আমাদের সুলতান ভাই বলেছেন যে মানে সময় বেঁধে দেওয়ার কথা বলছে, কিন্তু বাস্তবায়ন করা এটা very দুরূহ, খুবই কোন জায়গায় জটিলতাটা, কারণ এখানে যদি দাও এটা বাস্তবায়নে যদি টাইম লাইন যেটা দেওয়া হচ্ছে সেই টাইম লাইনে যেদিন থেকে বাস্তবায়ন হবে, তবে বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে প্রত্যেকটা ব্যাংক তাদের ব্যালেন্স শিট নেগেটিভ হয়ে যাবে এবং প্রত্যেকটা ব্যাংক কিন্তু লসে চলে যাবে।
এখন ওই যে লসে চলে লস যাওয়ার কারণ হচ্ছে আমার যে কস্ট অফ ডিপোজিট এবং সেটা অনেক বেশি করে অনেক বেশি, তাহলে ওইটা কিন্তু এখন যেটা চলছে সেই অ্যাডভান্স যেটা ঋণের যে সুদে যে 9% সে অনেক কাছাকাছি। তাহলে যেহেতু কাছাকাছি অন্যান্য খরচ বাদ দিয়ে সব মিলালে তখন ব্যাংকগুলো সব নেগেটিভ লিস্টে চলে যাবে। আর দেখেন আপনি যদি আমার ব্যাংক মানে বাংলাদেশের ব্যাংকগুলো কোনো একটা ব্যাংক যদি তার প্রফিটেবিলিটি নেগেটিভ হয়ে যায়, তার ব্যালেন্স শিট যদি নেগেটিভ হয়ে যায়, আমরা যে বিদেশে যে সমস্ত ব্যবসা বাণিজ্যগুলো করছি সবগুলো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে টোটালি। আমার ব্যাংকের কোনো বিদেশি আমার দেশের কোনো গ্যারান্টি বিদেশি ব্যাংক দেবে না। তাহলে আপনি একটা ব্যাংকিং সেক্টর এইভাবে টোটালি দেখবেন একটা ডিজাস্টার নেমে আসবে। তো এই জন্য এটা ব্যাংকের পক্ষে হয়তো অনেক ব্যাংকের পক্ষেই হয়তো অনেক সম্ভব হচ্ছে না, কোনো ব্যাংক করেছে এবং আমরাও কিন্তু প্রক্রিয়ার মধ্যে আছি, আমরাও কিছু করতে সুবিধা হয়, কিন্তু যেটা নয় বলা হচ্ছে সেটা আবার কিন্তু এখানে একটা ধারণা কিন্তু হয়তো পরিষ্কার হয় না। সেই ধারণাটা হচ্ছে যেই সিদ্ধান্তটা দেওয়া হয়েছে 9% শুধুমাত্র সেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল যে লোনগুলো আছে এবং ওয়ার্কিং লোনগুলো আছে, এই লোনগুলোর ক্ষেত্রে 9% কিন্তু দেওয়া হচ্ছে। যেমন ধরুন ক্রেডিট কার্ড, SME, তারপর হচ্ছে আপনার হোম লোন, এই যে সমস্ত লোনগুলো আছে সেগুলো কিন্তু 9% আনার জন্য কোনো বলা হয়নি। সেগুলো কিন্তু 9%-এর উপরে রাখা যাবে এই মর্মে। কিন্তু সবগুলো ব্যাংক আপনি দেখবেন, আমাদের ব্যাংকেরও দেখবেন আমরা কিন্তু বড় লোনগুলো যেগুলো আসলে ইন্ডাস্ট্রিতে এফেক্ট করতেছে, যেগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল অপারেশন এফেক্ট করতেছে, প্রোডাকশন এফেক্ট করতেছে, সেগুলো কিন্তু আমরা ইতিমধ্যে কমিয়ে ফেলেছি। সেগুলো কিন্তু আমরা 9% নিয়ে এসেছি এবং আমাদের যে ওয়ার্কিং ক্যাপিটাল যেগুলো আছে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়ার্কিং ক্যাপিটাল এগুলো কিন্তু আমরা 9% নামিয়ে নিয়ে এসেছি। কিন্তু সরকার নির্দেশনা কি শুধু ইন্ডাস্ট্রি না, সরকারের নির্দেশনা ওই যে বললাম 4-5 রকমের লোন আছে সেই লোনগুলো কিন্তু 9% আনার জন্য কোনো নির্দেশনা বা ওই মিটিংয়ে আমি নিজেই ছিলাম, ওই ধরনের কোনো সিদ্ধান্ত ওগুলো কিন্তু 9%-এর উপরে রাখা যাবে, কারণ ওগুলোতে কস্ট আমাদের অনেক বেশি। আমার একটা স্মল লোনের কস্ট কিন্তু আমার অনেক বেশি। আমার একটা ক্রেডিট কার্ড, এটা হচ্ছে টোটাল আনসিকিউর্ড একটা লোন, সেখানে কিন্তু আমি 9% করে দিতে পারবো না, আর সেটার ট্রানজেকশনও কিন্তু অন্যরকম এবং সেখানে ডিফল্টের হার কিন্তু অনেক বেশি। আমার SME যে ক্ষুদ্র ঋণগুলো যেগুলো আমরা দিচ্ছি আনসিকিউর্ড, সেখানেও কিন্তু আমাদের আপনার এই যে ডিফল্টের হার অনেক বেশি। আপনি শুধু বড়দের কাছকে দায়ী করতেছেন, কিন্তু ছোট যারা যে লোন দেয়, তারা যে লোন আপনার ডিফল্ট হচ্ছে, তারা যে লোন দিচ্ছে না, সেটা কিন্তু আপনারা আলোচনার মধ্যে আনছেন না, সেটাও কিন্তু আলোচনার মধ্যে আসে। এবং ছোট ক্রেডিট কার্ডের কথা বলছিলেন, যে যদি আপনার বিষয় নজর রাখি, লোন দেওয়ার ক্ষেত্রে লোন নেওয়ার পর ব্যাংকগুলো যাচাই করে যে তার অন্য ব্যাংকে লোন আছে কিনা, কিন্তু আমরা দেখেছি একজনের 10টা ক্রেডিট কার্ডও সে বহন করছে। এইটা যৌক্তিক কিনা বা এই বিষয়ে বাস্তবতা, এটা কিন্তু দেখা যাচ্ছে এটা আসলে বাস্তবতা। এই ক্ষেত্রে একটা মানে একটা প্রতিযোগিতা, মানে অসম প্রতিযোগিতা যেটা বলে সেটা শুরু হয়ে গেছে। এটা ক্ষতিগ্রস্ত হবে, এটা নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত হবে, এটা করা উচিত না। আমরা অবশ্যই ক্রেডিট কার্ড দেওয়ার সময় আমার যাচাই বাছাই করা দেওয়া উচিত। তার একটা ডেট বার্ডেন রেশিও বলে একটা জিনিস আছে, মানে আপনি কত টাকা ইনকাম হলে আপনি এত টাকা ডেট দিতে পারেন মাসে, তারপর বার্ডেনটা আপনি সহ্য করতে পারেন কিনা, সে একটা রেশিও আছে। সেই রেশিওটা যদি অ্যানালাইসিস করে যদি আমরা লোন না দিই, তাহলে আমার লোন কিন্তু ডিফল্ট হতে বাধ্য। কিন্তু এখন দেখা যাচ্ছে কি আমরা ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেগুলো বলেছেন যে আমরা যে ধরেন সেলস ফোর্স নামিয়ে দিয়েছে, তারা নিয়ে যাচ্ছে, সেখানে হয়তো দেখা যাচ্ছে কি আপনারা যে আমার যে ক্রেডিট কার্ড বহিটা উনি কিন্তু ডিক্লারেশনটা দেখছেন না, ওনার যে 4-5টা ক্রেডিট কার্ড আছে সেই ডিক্লারেশন না দিয়ে উনি ওনার যে আয়টাই দেখাচ্ছে সেখানে দেখা যাচ্ছে তার পজিটিভ চলে আসছে, সে ক্রেডিট কার্ড পেয়ে যাচ্ছে। তো সেই জন্য এখন কি হয়েছে, এখন বাংলাদেশ ব্যাংক থেকে একটা নতুন সিস্টেম চালু করেছে, ক্রেডিট কার্ডের যে আপনি যদি 1000 টাকার জন্য লোন থাকে এখন কিন্তু আপনার CIB-তে চলে আসবে, CIB-তে এটা রিপোর্ট করতে হবে। যেহেতু এটা এখন সেই সিস্টেমে চালু হয়ে গেছে, CIB-তে যখন রিপোর্ট হবে তখন আমরা CIB যখন বের করবো তখন আমরা দেখতে পারবো যে ক্রেডিট কার্ড এবং তার 4-5টা অলরেডি ক্রেডিট কার্ড আছে, তখন হয়তো এই ক্ষেত্রে আসতে শৃঙ্খলা ফিরে আসবে। এইভাবে কিন্তু এই ক্ষেত্রে শৃঙ্খলার অভাব ছিল বলে মানুষ কিন্তু পেয়ে গিয়েছে। তো শৃঙ্খলা যদি ফিরে আসে তখন হয়তো একদিন 4-5টা করে ক্রেডিট কার্ড পাবে না। ক্রেডিট কার্ড না পেলে তখন কিন্তু ডিফল্টের হারও কিন্তু অনেক কমে আসবে এবং সোয়াপ করা, যেমন ধরো আমার ব্যাংকের একটা ক্রেডিট কার্ড আপনার কাছে আছে, আমার ওখান থেকে 10,000 টাকা 20,000 টাকা তুলে আপনি আরেক ব্যাংকের ক্রেডিট কার্ডে যেটা পেমেন্ট দেওয়ার দরকার ছিল সেটা দিয়ে দিলেন, আবার সেখান থেকে যখন আমার মাসে ওখান থেকে তুলে আবার আমারটা দিলেন, এই যে আপনি একটা সোয়াপ করতেছেন এদিক থেকে ওইদিকে যাচ্ছে, সেটা হয়তো অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে। সেই জন্য বড় যারা প্রতিষ্ঠানগুলো এদেরকে আসলে পুঁজিবাজারে যাওয়াটা কতটা জরুরি, এইটাই হচ্ছে। কিন্তু ব্যাংক এখন আমরা যেটা করছি সেটা আসলে ব্যাংকের ফাংশন নয়। আমরা যে স্বল্প মেয়াদী ঋণ ডিপোজিট নিয়ে দীর্ঘমেয়াদী আমরা লোন দিচ্ছি, আমার ডিপোজিটের ম্যাক্সিমাম হচ্ছে 1 বছর বা ম্যাক্সিমাম 2 বছর। আমি 2 বছর মেয়াদী ডিপোজিট করছি, খুবই হচ্ছে কম। আমার ম্যাক্সিমাম ডিপোজিট হচ্ছে আমার 60-70% ডিপোজিট হচ্ছে 3 মাস মেয়াদী,
বাকি ডিপোজিট হচ্ছে আপনার 6 মাস, 1 বছর বা 2 বছর মেয়াদি। তাহলে শর্ট টার্ম ডিপোজিট নিয়ে আমি লং টার্ম যে ইনভেস্টমেন্ট আমরা যেটা করছি সেটা কিন্তু আসলে ব্যাংকের কাজ নয়। এই জন্য আপনি যে বলেছেন বড় বড় ব্যবসায়ী যারা, তাদেরকে অবশ্যই পুঁজিবাজার আসতে হবে। পুঁজিবাজার আসলে দুটো লাভ হবে, একটা হচ্ছে যে উদ্যোক্তা যিনি বিনা সুদে টাকাটা পাবেন, মানে ওনার মতো কোনো ইনভেস্টমেন্ট নেই, এক। দ্বিতীয়ত হচ্ছে যিনি বিনিয়োগকারী, ওখানে কিন্তু একটা যে আপনি মিনিমাম 10% ডিভিডেন্ড আপনাকে দিতে হবে। 10% না দিলে আপনি জেড ক্যাটাগরিতে চলে যাবেন আপনার ট্রানজাকশনে। তাহলে যিনি বিনিয়োগ করে তার কিন্তু একটা নিশ্চয়তা নেই, সে মিনিমাম 10% রিটার্ন পাবে। আর আপনি যদি ব্যাংকে টাকাটা রাখেন তাহলে আপনি 6% উপরে রিটার্ন পাচ্ছেন না। তাহলে স্বাভাবিকভাবে আপনার যিনি যার কাছে মূলধন আছে, যার কাছে টাকা আছে, সে কিন্তু শেয়ার মার্কেটে যাবে। এতে করে যে আমার ভাই যেটা বললেন যে শেয়ার মার্কেটটা কিন্তু বুম করবে, ব্যবসায়ী লাভবান হবে এবং তার কস্ট অফ ডুইং বিজনেস অনেক। আরেকটা জিনিস আমার ভাইরা যেটা বারবার বলে, আমাদের যে বিজেপি প্রেসিডেন্ট সাহেব বলেছেন, বিসিসিআই প্রেসিডেন্ট সাহেব বলেছেন, শুধুমাত্র ব্যাংকের সুদের হারকে আপনারা দায়ী করছেন। ব্যাংকের সুদের হার কিন্তু একমাত্র আপনার বিজনেসের একমাত্র মাপকাঠি। আপনার বিজনেসের মাপকাঠি অনেক, আপনার প্রোডাক্টিভিটি, বাংলাদেশে আপনার প্রোডাক্টিভিটি হিসাব করে রেখেছেন। আমি জানি যে আপনার আমাদের বাংলাদেশে যে সুইটার ফ্যাক্টরি আছে, জ্যাকার্ড মেশিনগুলো নতুন একটা মেশিন চালু হয়েছে, এবং চায়নাতে 12টা জ্যাকার্ড মেশিন ছাড়া একজন লোক। আর আমাদের বাংলাদেশের হাইয়েস্ট আমি ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জিজ্ঞেস করেছি, তারা বলছে আমরা এখন 6টা পর্যন্ত আমরা যেতে পেরেছি। মানে আমার এখন 6টা মেশিন চালানোর জন্য আমার একজন লোক রাখতে হচ্ছে, আর চায়নাতে সেটা 12টা মেশিন কিন্তু একজনে চালাচ্ছে। তাহলে প্রোডাক্টিভিটি কোথায়? আপনি দেখেন আমাকে দিতে হচ্ছে 2 জনের বেতন, ওরা দিচ্ছে 1 জনের বেতন দিয়ে 12টা মেশিন চালাচ্ছে। তাহলে আমার ভাইরা প্রোডাক্টিভিটি আনতে পারতেছে না কেন? কর্মহীন হয়ে যাওয়ার দ্বারা আমার ভাইরা প্রোডাক্টিভিটি কেন আনতে পারতেছে না? তা আমার যদি প্রোডাক্টিভিটি যদি আজকে বাড়াতে পারতেন, তাহলে আমার আপনার ফ্যাক্টরিতে যদি 400 জন লোক এখন লাগে, তাহলে আমি 200 জন লোকের বেতন দিয়ে হয়ে যেত। তো সেই জিনিসটা তো ওনাদেরকে গুরুত্ব দিতে হবে। তারপরে আরো অনেক কিছু এটার সাথে ডিপেন্ড হবে, জ্বালানির অনেক কিছু হয়তো, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, আমার পণ্যটা কত তাড়াতাড়ি আমি আমার প্রোডাক্ট শিপমেন্টে নিয়ে যেতে পারলাম, কত তাড়াতাড়ি আমার এতে আসতে পারলাম, আমার যে কস্ট অফ টাইম যে লিড টাইমটা যখন কমে যাবে, এটা অনেক কিছুর উপর দেবেন। শুধুমাত্র ব্যাংকের সুদটা কিন্তু একমাত্র নিয়ামক নয়। আমি একটু সুলতান আপনার কাছে, যেটা যে শুধু ব্যাংক নিয়ে যে আমরা যখন আলোচনা করি যে শুধু ব্যাংকের সুদের হার কমানো, যেটা আপনি বিসিসিআই এবং বিজেপি সভাপতিও বলেছেন, কিন্তু এইটা ছাড়াও তো অন্য বিষয়গুলো ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। না, তো আমার বক্তব্য আমি বলছি যে শুধু ব্যাংকের উপরে ডিপেন্ড না করে যদি ওরা স্টক মার্কেটে যদি আসে এখন, তাহলে স্টক মার্কেটও চাঙ্গা হবে। এখানে বহু বিদেশি লোক টাকা নিয়ে বসে আছে, তারা স্টক পাচ্ছে না। আর যেটা এমডি সাহেব যেটা বলছে সেটা হলো যে শুধু ব্যাংকের উপরে ডিপেন্ড করে কিছু লোক আছে, তারা ব্যাংকের উপরে প্রেশার দিচ্ছে একটা কারণে, সেটা হলো যে ব্যাংকের থেকে তারা প্রেশার দিয়ে 2 বছর 3 বছর পরে তারা অনেক সুদ মৌকুব করতে পারে, রিসিডিউল করতে পারে। এই সুযোগটা নেওয়ার জন্য অনেকে কিন্তু ব্যাংকের উপরে চাপ সৃষ্টি করে ব্যাংকের থেকে লোক নিচ্ছে। তো ব্যাংকারদের এই বিষয়গুলো ভালোভাবে দেখা উচিত এবং ওনাদের নিজের ব্যাংকের থেকেও জিনিসটা বলা উচিত যে ভাই, আপনি 22টা ইন্ডাস্ট্রি, আপনার প্রোডাক্ট ক্যাপিটাল এখন 4,000 কোটি টাকার উপরে, আপনি এখনো প্রাইভেট সেক্টর কেন থাকেন? আপনি ওয়াই রোড গো টু দ্য স্টক মার্কেট, স্টক মার্কেটে যান। ব্যাংকগুলো যে ওয়েলকাম জানানোর একটা প্রবণতা, সেটা সেই জায়গা থেকে নেগেটিভ, হ্যাঁ, সবাই একটা নেগেটিভ করতে হবে ওনাদেরকে, কিন্তু ওনারা তো সেটা করে না। ওনারা তো আরো টাকা দিয়ে দিচ্ছে, জামানতে নেয় না, ওনারা টাকা দিয়ে দিচ্ছে। আর এখানে আরেকটা ঘটনা বাংলাদেশে ঘটছে, যেটা আমি এমডি সাহেবের সামনে বলবো। আমি 2-4টা ঘটনা আমি জানি, যে ব্যাংকের থেকে টাকা নিয়ে সেই আনডেভেলপড এরিয়াতে জমি কিনছে। সেই জমি যেটা 10,000 টাকা ডিসিমিল ছিল, সেটাকে ব্যাংকে লোন দেওয়ার সময় 50,000 দেখায় 50% লোন 25,000 করে নিয়ে গেছে। এখন জমি কিনছি 10,000 করে, 25,000 করে ব্যাংকের থেকে নিয়ে গেছি, আমি তো এখানে 15,000 প্রফিট করে বসে আছি। তারপরে উনি আমি ঋণশিলাভী হবো, মামলা করবো, আমার জমি বিক্রি করবো, সেটা বলছে 4-5 বছরের একটা সময়। না, এখন দেখা যাচ্ছে যে 111 পরে স্টক মার্কেটের পরে যে বিচার হওয়ার পরে, যুদ্ধের বিচার টিচার হওয়ার পরে বাংলাদেশের জায়গা জমির দাম দিয়ে টোটালি ফ্লপ করে গেছে। যেটা হলমার্ক ঘটনার পরে যে টোটালি ফ্লপ করে গেছে, যেখানে গুলশানের জমির দাম আকাশচুম্বী ছিল, সেই জমির দাম এখন কোথায় পড়ে গেছে? সেই জমিটা এখন কোনো বায়ার নাই। সারা বাংলাদেশে একই অবস্থা হয়েছে। যারা জমি কিনছে তারা প্রত্যেকে মনে করছে যে এই জমি তারা বিশাল কিছু করবে, কিন্তু দেখা যাচ্ছে সব মার্কেট ফল হয়ে গেছে। আর উইন্ডফল মার্কেট, এখন আর জমির দাম নাই, জমি বিক্রি করতে পারতেছে না। সেই কারণেও একটা বিরাট সমস্যা হচ্ছে। যে কারণে আমি একটা জিনিস সবসময় বলে আসছি, বড় বড় উদ্যোক্তা যাবে তারা আপনারা মেহরবানি করে কারণ স্টক মার্কেট ঘেরামুখী না হয়ে পুঁজিবাজার আসার বড় আমরা আবারও ফিরছি আলোচনা একটা ছোট বিরতিতে যাবে। দর্শক, সময় হলো নিটল টাটা 20 সময় আরো একবার